বাচ্চাদের আত্মবিশ্বাস বলতে আমরা ঠিক কি বুঝি? যেটা ফার্স্ট দেখা উচিত সেটা হচ্ছে যে বাচ্চাটা নিজের ইমোশনাল কন্ট্রোলটা রাখতে পারছে কিনা। একটি শিশুর আত্মবিশ্বাস জন্মগত একেবারেই নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাবা মাদের বাচ্চাদের আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে কতটা রোল থাকে, কতটা ভূমিকা থাকে বলে আপনার মনে হয়? বাবা মা নিজেরা কেমন, তাহলে আত্মবিশ্বাসী বাচ্চাদের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? তার অ্যাডজাস্ট করার ক্ষমতা আগে থাকবে। অত্যাধিক বকাঝকা করা, যে কোনো ছোটোখাটো ভুলেও আমি কিন্তু আমার বাচ্চার থেকে এমন কিছু এক্সপেক্ট করব না যেটা আমি নিজে করতে পারি না। সোশ্যাল মিডিয়ার কতটা প্রভাব রয়েছে একটি বাচ্চার আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে? সোশ্যাল মিডিয়া বা মিডিয়া যেটা আপনি বললেন। নমস্কার, আমি বৃষ্টি, আর আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা, বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আর আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি বাচ্চার আত্মবিশ্বাস। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো বাচ্চা খুব সহজেই সকলের সঙ্গে মিশে যেতে পারে, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। আবার অনেক ক্ষেত্রে কোনো কোনো শিশুর বিষয়ে দেখা যায় যে তারা ঠিকভাবে অন্যের সঙ্গে মিশতে পারছে না, কোথাও একটা ভয় কাজ করছে, ঠিক আত্মবিশ্বাস পাচ্ছে না যেন। একটা প্রশ্ন বারবার আমাদের মনে আসে, সেটা হচ্ছে যে বাচ্চার এই আত্মবিশ্বাস কি জন্মগত, নাকি তা পরে গড়ে তোলা যায়? বাবা মায়ের আচরণ, স্কুলের পরিবেশ, আমাদের পারিপার্শ্বিক যা যা ঘটছে, এই সব কিছুরই কিন্তু একটা ভালো মতো প্রভাব থাকে বাচ্চার আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে। এই সব কিছু নিয়েই আলোচনা করার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট সাইকোলজিস্ট মীনাক্ষী খোরানা সাহা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পডকাস্টে। আসবো আলোচনায়, তবে তার আগে একটা আবেদন রয়েছে যারা নতুন দর্শক তাদের কাছে। যারা নতুন নতুন আমাদের এই পডকাস্ট দেখছেন তারা অবশ্যই চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ প্রতিনিয়ত নানা রকমের শারীরিক এবং মানসিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করি এবং সমাধান খোঁজার চেষ্টা করি। তার কারণ আমাদের সঙ্গে থাকেন বিশিষ্ট চিকিৎসকরা। তাহলে আসছি আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাতে। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা আমার রয়েছে সেটা হচ্ছে যে শিশুদের বা বাচ্চাদের আত্মবিশ্বাস বলতে আমরা ঠিক কি বুঝি? যখন আমরা কোনো বাচ্চাকে বলছি যে সেই বাচ্চাটার আত্মবিশ্বাস আছে, যেটা ফার্স্ট দেখা উচিত সেটা হচ্ছে যে বাচ্চাটা নিজের ইমোশনাল কন্ট্রোলটা রাখতে পারছে কিনা। ওকে, ইমোশনাল কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? বাচ্চা যেই সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনে তার ইমোশনটা স্টেবল থাকছে কিনা, ওকে, ঠিক যেমন বিহেভ করা তেমন করতে পারছে কিনা। যেমন ভাবুন, ফর এক্সাম্পল, তাকে কেউ পেছনে লাগলো, সে রেগে গেল, সে রেগে গিয়েও তার প্রবলেম সলভিংটা তার আছে কিনা, সে যাতে ওই সিচুয়েশনটা প্রপারলি হ্যান্ডেল করতে পারে। তাহলে দুটো জিনিস দাঁড়াচ্ছে। একটা হচ্ছে যে তার ইমোশনাল স্টেবিলিটি থাকতে হবে, সে অল রেঞ্জ অফ ইমোশন ফিল করতে পারে, যেখানে দরকার সেখানে রাগ, দুঃখ, অভিমান সবটাই ফিল করতে পারে। তার মানে কি এটা বলতে চাইছেন যে একটি শিশুর আত্মবিশ্বাস জন্মগত, নাকি জন্মগত নয়, নাকি কিছুটা আত্মবিশ্বাস নিয়ে একটা শিশু জন্মাচ্ছে, পরে সেটাকে বাড়িয়ে ফেলা যায় বা গড়ে তোলা যায়, কোনটা? না, আচ্ছা, জন্মগত একেবারেই নয়। সেটা থ্রু এনভায়রনমেন্ট, থ্রু প্যারেন্টিংই জেনারেলি সেটা আসে। যেটা জন্মগত একটি বাচ্চা পেতে পারে সেটা হচ্ছে তার পার্সোনালিটি টাইপ। যেমন কিছুজন একটু বেশি ইন্ট্রোভার্ট হয়, কিছুজন একটু বেশি এক্সট্রোভার্ট হয়, আর আমরা মোস্টলি যে মানুষরা তার মাঝখানে রয়েছি, বিকজ এটা একটা রেঞ্জ অফ পার্সোনালিটি টাইপ, তো তার মাঝখানে আমরা যারা রয়েছি তারা হচ্ছে অ্যাম্বিভার্ট। তো বেশিরভাগ জন আমরা অ্যাম্বিভার্টই হই, আইদার টুয়ার্ডস দ্য ইন্ট্রো বা টুয়ার্ডস দ্য এক্সট্রো। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটি বাচ্চা কনফিডেন্ট কিনা সেটা তখনই বোঝা যাবে সে যখন তার ইমোশনটাকে ব্যালেন্স করতে পারছে, সেটাকে প্রপারলি প্রসেস করতে পারছে, অ্যাপ্রোপ্রিয়েটলি বিহেভ করতে পারছে এবং প্রবলেম সলভ করতে পারছে সেই সিচুয়েশনে। এক্ষুনি আপনি যে সিচুয়েশনের কথা বললেন তার থেকে যে প্রশ্নটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাচ্চাকে খুব রাগিয়ে দেওয়া হলো, বিশেষ করে বুলির কথা আমি বলবো, কারণ স্কুলে এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে। তো একটি বাচ্চা যখন বুলির শিকার হচ্ছে তখন সে কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে লড়াই করবে, তার ওপর কি নির্ভর করে, মানে সেটা দেখে কি নির্ভর করে যে হ্যাঁ এই বাচ্চাটির আত্মবিশ্বাস কতটা রয়েছে বা কতটা কম রয়েছে? আগে তো এইটা বলি যে যেই বাচ্চার আত্মবিশ্বাসী হবে তাকে লোকে কম বুলি করবে, বুলিং এর চান্সটাই কমে যায়। কেন কি বুলি
এটা যে একটা মানুষ বুলিড হয় আর একটা হয় না, একটা বাচ্চা বুলিড হয় একটা হয় না, সেটা একটা বড় গ্রুপে কি করে ডিটারমাইন্ড হবে যে এই বাচ্চাটাকে বুলি করা যায় আর এই বাচ্চাটাকে করা যায় না। তার মানে হচ্ছে আমরা সাবকনশিয়াসলি কিছু ট্রেট বা আমাদের যে পার্সোনালিটি আছে সেটা আমরা এমনভাবেই বাইরে প্রকাশ করি যেটা থেকে বোঝা যায় যে এই মানুষটাকে পেছনে লাগা যায়, এ উইক, এ আমাকে ঘুরে কিছু করবে না। তো জেনারেলি যারা আত্মবিশ্বাসী বাচ্চা হয় তাদের বুলিংটা কম হয়। তাহলে আত্মবিশ্বাসী বাচ্চাদের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? প্রথম যেটা বললাম সেটা হচ্ছে যে ইমোশনালি স্টেবল হয়। এবং আপনি এটা খুব ভালো প্রশ্ন করেছেন যে যদি কোনো বাচ্চা যার আত্মবিশ্বাস আছে সে যদি বুলিড হয় তাহলে সে কি করে হ্যান্ডেল করবে। সেটাও হতে পারে, কেন কি সে যদি একটা নতুন স্কুলে যায়, তাকে কেউ চেনে না, প্রথম দিকে তো একটু হতেই পারে, কিন্তু তার অ্যাডজাস্ট করার ক্ষমতা আগে থাকবে, তাড়াতাড়ি সে অ্যাডজাস্ট করতে পারবে, সে বন্ধু বানাতে পারবে, সে সোশ্যালাইজ করতে পারবে এবং ওই সিচুয়েশনগুলোতে সে পার্সোনালি নিয়ে আবেগ পূর্ণ হয়ে গিয়ে সে হয়তো স্কুল যাচ্ছে না, উইথড্র করছে, সেই জিনিসগুলো কম হবে। মানে তার মধ্যে প্রো অ্যাক্টিভিটি বেশি থাকবে, প্রো সোশ্যাল বিহেভিয়ার বেশি থাকবে, বন্ধু বানিয়ে হয়তো যাদের সঙ্গে সে বুলিড হচ্ছে তারাই পরবর্তীকালে বন্ধু হয়ে গেল। একেবারে এটা তো স্কুলের বিষয়ে চলে এলো, কিন্তু তার আগে ধরুন অভিভাবকদের, মানে স্কুলে যাওয়ার আগে বাচ্চা যখন আরো ছোট, তখন তাদের বাবা মাদের বাচ্চাদের আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে কতটা রোল থাকে, কতটা ভূমিকা থাকে বলে আপনার মনে হয়? একদম। একটা বাচ্চা জন্মগত আত্মবিশ্বাসী হয়ে জন্মায় না ম্যাডাম, বললেন তো ইন দ্যাট কেস তার মানে তার আত্মবিশ্বাসটা কোথা থেকে ডেভেলপ করে? এক নম্বর হচ্ছে যে তার প্যারেন্টিং কেমন হচ্ছে, দু নম্বর হচ্ছে শুধু প্যারেন্টিং মানে আমরা কি বলছি যে বাবা মা কিভাবে বাচ্চার সঙ্গে ডিল করছে, কিভাবে তাকে বড় করছে, তার কি কি স্ট্র্যাটেজি সেইটা। আর একটা হচ্ছে বাবা মা নিজেরা কেমন। একটি যদি আত্মবিশ্বাসী বাবা বা মায়ের কাছে একটি সন্তান বড় হয় তাহলে সে বাবা মা মডেলই করছে একটা আত্মবিশ্বাসী, অটোমেটিক্যালি বাচ্চা জানে যে কি ধরনের বিহেভিয়ার করতে হয়, কেন কি আর্লি চাইল্ডহুডই আমাদের সবার পার্সোনালিটি শেপ করে। হ্যাঁ, যেটা আপনি বললেন খুব ঠিক কথা, যে বাবা মারা কিরকম, তারা কতটা আত্মবিশ্বাসী সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বাচ্চাকে আত্মবিশ্বাসী করে তোলার ক্ষেত্রে। কিন্তু ধরুন আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় যে বাবা মা বোথ ওয়ার্কিং, দুজনই মানে বাইরে সারাক্ষণই থাকছে, তো সেক্ষেত্রে বাচ্চা বড় হচ্ছে আয়া বা নানির কাছে। বাবা মার তাহলে কতটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত বাচ্চাদের সঙ্গে, বা যেটুকু টাইম তারা বাচ্চাদের সঙ্গে স্পেন্ড করতে পারবেন সেখানে ঠিক কিভাবে বাচ্চাকে গড়ে তোলা উচিত যাতে বাচ্চারা আত্মবিশ্বাসী হতে পারেন? বিষয়টা হচ্ছে আমাদের এখনকার যা যুগ এসে গেছে সেখানে একটি ছেলে হোক কি মেয়ে হোক আমরা তো তফাৎ করে বড় করছি না, হেন্স তারা যখন বিয়ে করছে আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে সে যেহেতু একজন মহিলা সে নিজের এডুকেশন বা নিজের অ্যাম্বিশনটাকে ছেড়ে দেবে। শুধু যে তার ব্যক্তিগত ছেড়ে দেওয়াটাও ইম্পর্টেন্ট এখানে তা নয়। ভাবুন ফর এক্সাম্পল এখনকার যেরকম সোশ্যাল ইকোনমিক কন্ডিশন চলছে, যেখানে দুটো বাবা মা কাজ করছে না, সেখানে কোথাও না কোথাও একটু অসুবিধে বেশিরভাগ জায়গায় দেখা যায়। যদি না খুব মানে এমন ফ্যামিলি হলো যে যাদের হয়তো সত্যি তারা খুবই ফিনান্সিয়ালি ওয়েল অফ, তো সেখান থেকে দেখতে গেলে একটি বাবা মাকে কাজ করতেই হবে। এবং বরঞ্চ যদি দেখা যায় যে বাবা মা কাজ করছে, স্পেশালি এটা মহিলাদের জন্য আর মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল, যে মেয়েরা দেখে বড় হয় যে তাদের মারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করেন, সেই বাচ্চারা কিন্তু বেশি কনফিডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট হয়। তার মানে হচ্ছে যে আমি যে আমার কাজটাকে গুরুত্ব দিচ্ছি, সেটাকে রেসপেক্ট করছি, টাইম বাউন্ড কাজকর্ম করছি, আমি আমার দায়িত্বগুলো প্রপারলি পালন করছি, এইটা দেখেও কিন্তু আমার বাচ্চা শিখছে কাজকে কী করে রেসপেক্ট করতে হয়, নিজের প্রায়োরিটিস কী করে সেট করতে হয়, কী করে টাইম ম্যানেজ করতে হয়, কী করে ফিটফাট হয়ে থাকতে হয়, তার থেকে আত্মবিশ্বাসটা অ্যাবসলিউটলি কীভাবে স্ট্রেস ম্যানেজ করতে হয়। হ্যাঁ, তো এগুলো সবটাই কিন্তু দেখে তারা ফার্স্টলি ভাইকেরিয়াসলি শিখছে, মানে দেখে শেখা যেটাকে বলে, যেটা মেন ইম্পর্টেন্ট বাচ্চাদের কাছে। কিন্তু ধরুন বাচ্চা খুব দুষ্টুমি করেছে, বাবা মা রেগে গিয়ে অত্যাধিক বকাঝকা করেছে, বা ধরুন স্কুলের রেজাল্ট, যেটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেই বাচ্চাটির রেজাল্ট অতটা ভালো হয়নি, তার খুব ক্লোজ ফ্রেন্ডস তাদের রেজাল্ট ভালো হয়েছে, তো সেক্ষেত্রে বাবা মারা একটা তুলনা টানতে শুরু করে দেয়, বকাঝকা তো করেই, তার সঙ্গে কম্প্যারিজন।
তো কি মনে হয় আপনার যে এই বিষয়গুলো তুলনা টানা বা অত্যাধিক বকাঝকা করা, যে কোনো ছোটোখাটো ভুলেও বাচ্চাদের আত্মবিশ্বাসকে বুস্ট করার তো প্রশ্নই নেই, বরং একটু কমিয়ে দেয়, কি মনে করেন? একদমই একদমই, বিকজ আমরা যখন প্যারেন্টিংয়ের কথা বলছি, যদি একটা মানুষ মানে একটা বাবা হোক কি মা হোক, সে যদি সত্যি নিজে ইমোশনালি সিকিওর হয়, শুধু আমি এটা কাজ করছি চাকরি করছি না, আমি যদি সিকিওর হই, আমার যদি পার্সোনালিটি স্টেবল হয়, আমি যদি স্ট্রেস ম্যানেজ করতে পারি, তাহলে আমি কিন্তু আমার বাচ্চার থেকে এমন কিছু এক্সপেক্ট করব না যেটা আমি নিজে করতে পারিনি। মানে আমি স্কুলে অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার সন্তান তাকে ফার্স্ট হতেই হবে। আবার উল্টোটাও, যে আমি সারা জীবন ফার্স্ট হয়ে এসেছি, তাহলে আমার বাচ্চারা ফার্স্ট হবে না কেন, তারা অ্যাভারেজ কেন হবে, সেই প্রশ্ন ওঠে। তো যার মধ্যে এই রকম সমস্যা রয়েছে, মানে অ্যাজ আ প্যারেন্ট যার মধ্যে কোথাও গিয়ে এক্সপেকটেশনের একটা ঝামেলা রয়েছে, সে কিন্তু নিজের বাচ্চাকে এই দিকে ঠেলে দেবে। তো হেন্স কোনোভাবেই কম্পেয়ার তো করাই যায় না, ছোট করা যায় না, লিটল করা যায় না, অপমান করা যায় না। আমরা কি ভাবি ছোট, ওকে তো একটা যা হোক বলে দেওয়া যায়। এই বাবা মা যারা এটা করছেন বা ওভারলি ক্রিটিসাইজ করছেন, ক্রিটিক্যালি কথা বলছেন, ছোট ছোট কথায় ভুল ধরছেন, তাদের বাচ্চারা সবসময় শেকি থাকবে। ইভেন ইফ তার বাবা মা হয়তো ভীষণ বড় কিছু করছেন তারা প্রফেশনাল লাইফে, বা তারা হয়তো অনেক সময় বলতে পারেন যে আমরাও এইভাবে বড় হয়েছি, কিন্তু জেনারেশন চেঞ্জ হয়েছে, মানুষের পার্সোনালিটি চেঞ্জ হয়েছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে। তাই আপনারা যে রুলে বড় হয়েছেন সেই রুলে আর। আবার ঠিক উল্টোটা যদি ধরি, মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাবা মা বাচ্চাকে সময় দিতে পারছে না, সেক্ষেত্রে বাচ্চাকে যে তারা ভালোবাসে সেই আদর দেখানোর জন্য মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র, মানে প্রচুর জিনিসপত্র তাদেরকে কিনে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তাহলে কি হয়? এটা পুরো কম্পেনসেটরি বিহেভিয়ার যেটা আপনি বললেন, এবং এই কম্পেনসেটরি বিহেভিয়ারটা জেনারেলি আসে গিল্ট থেকে। মানে আমি দিতে পারছি না, সময় দিতে পারছি না, আমি আমারটা করতে পারছি না, তাহলে এগুলো দিয়ে আমি তাকে খুশি রাখছি, কোথাও গিয়ে আমার মানসিক একটা শান্তি হচ্ছে যে এটা নয়, তাহলে আমি তো ওটা দিয়ে কম্পেনসেট করে দিলাম। যদি আপনি অ্যাজ উই ওয়ার টকিং ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে মডেলিংটা খুব ইম্পর্টেন্ট, বাবা মা কী বিহেভ করছে, এই বাচ্চা কিন্তু সবসময় কম্পেনসেটরি বিহেভিয়ারই শিখবে। মানে আমি তো এটা করলাম, তুমি তো এটা দিলে না, বা ও সবসময় এক্সপেক্টই করবে যে ওকে কিছু একটা আপনাকে দিতে হবে এক্সপ্লিসিটলি বাইরে থেকে ওর স্যাটিসফ্যাকশনের জন্য। তার মানে হচ্ছে এই বাচ্চাদের কিন্তু ইমপ্লিসিট মোটিভেশন ডেভেলপ করে না, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনফিডেন্ট বাচ্চার জন্য। একটা যে মানুষ কনফিডেন্ট হয়, তাকে বাইরে থেকে বাহবা লাগে না একটা কাজ শেষ করতে। সে জানে যেটা সেটা তার দায়িত্ব, সে সেটা নিজের শান্তির জন্য, নিজের ভালো লাগার জন্য, নিজের সেন্স অফ অ্যাচিভমেন্টের জন্যই সে করবে। এক্স্যাক্টলি, আমাদের হাততালি দিতে হবে না তার জন্য, যেটা করো। কিন্তু যদি একটি বাচ্চাকে কনস্ট্যান্টলি তুমি এটা করেছো বলে তোমাকে এটা গিফটটা দিলাম, বা আমি এটা পারছি না বলে কম্পেনসেট করে দিলাম, সে এই কম্পেনসেটরি বিহেভিয়ারটা নিজের কাজের ক্ষেত্রে ইউজ করবে, আর ইন ফিউচারেও তার এই অভ্যেসটাই থেকে যাবে, তাই তো? এবং সেও কম্পেনসেশনই শিখবে যে আমি যেই জায়গাটায় যেটা আমার করার কথা, কর্তব্য, আমার দায়িত্ব, আমি করতে পারলাম না, তো কি হয়েছে, আমি তো তোমায় এটা দিয়ে দিয়েছি। এবং সেক্ষেত্রে কিন্তু এদের পার্সোনালিটি টাইপটা এরকম হয়ে যায়। এই জন্যই কিন্তু আমরা দেখি এখন এত ডিসফাংড ফ্যামিলি, এত ডিসফাংড অ্যাডাল্টস। রেসপন্সিবিলিটি না নেওয়া, বা ধরুন রেসপন্সিবিলিটি থেকে দূরে সরে যাওয়া, এটা কিন্তু আজকাল খুবই দেখা যায়। এবার আরেকটা বিষয় আমাকে বলুন, যে বাচ্চারা ধরুন একটু ইন্ট্রোভার্ট, তাদের ক্ষেত্রে কি এটা বলা যেতে পারে যে তাদের আত্মবিশ্বাস কম থাকে? না না, কেন কি ইন্ট্রোভার্ট হওয়াটা একটা পার্সোনালিটি টাইপ, এটাতে কারোর কিছু করার নেই। কিন্তু আমি এক্সট্রোভার্টও হতে পারি, ইন্ট্রোভার্টও হতে পারি। আমি যদি আমার দায়িত্বটা বুঝতে পারি, সেটার ব্যাপারে যদি আমার রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং আমি সেটা এক্সিকিউট করতে পারি, এবং যেটা আপনি খুব ভালো বললেন দায়িত্ববোধ, মানে ওনারশিপ নেওয়া, যদি আমার ওনারশিপ নেওয়ার ক্ষমতা থাকে, আমি ভুল করলাম সেটারও ওনারশিপ নেওয়া, ঠিকঠাক করলে তো ওনারশিপ আমি পাচ্ছি বা নিয়েই নিচ্ছি, কিন্তু ওনারশিপ নেওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এখন বিগেস্ট ক্রাইসিস যেটা আমি দেখতে পাচ্ছি নিজের ক্লিনিক্যাল প্র্যাকটিসে, সেটা হচ্ছে লোকে ওনেসটা নিতে চায় না অফ ঠিক দের যেটাই করেছে, মানে সেটা ব্লেমের দিকটা বেশি চলে যায়।
এবং এক্সকিউজ। অ্যাবসলিউটলি। তো সেইখান থেকে যদি আমরা শিখতে পারি, নিজেরা অ্যাজ আ প্যারেন্ট করতে পারি, তাহলে বাচ্চাও কিন্তু সরি বলাটাও শিখবে, ওনেস নেওয়াটাও শিখবে, এটা ওর করার ছিল, এটা ওর করার কথা, সেটাও বুঝবে। এবং সেইখান থেকে যেটা আপনি বললেন যে যদি ইন্ট্রোভার্ট হয়, একটা বাচ্চার অনেকজনের সঙ্গে মিশতে নাই ভালো লাগতে পারে, তাকে অনেকজনের কিন্তু তার মিনিংফুল বন্ধু আছে, তার বেসিক সোশ্যালাইজেশন স্কিলস আছে। তার মানে কি হচ্ছে, সে অ্যাডজাস্টেড চাইল্ড, একজন বাচ্চা যে অ্যাডজাস্ট করতে পারছে ইন ভেরিয়াস সিচুয়েশন। সো দেন উই ক্যান কল দ্যাট চাইল্ড অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট চাইল্ড অর আ কনফিডেন্ট চাইল্ড বা ওয়েল ব্যালেন্সড চাইল্ড। আমরা কিন্তু এই ওয়ার্ডসগুলো তাদের জন্য ইউজ করতে পারি। এবার আসি সোশ্যাল মিডিয়ার বিষয়ে, কারণ সোশ্যাল মিডিয়া তো আজকাল আমাদের জীবনের একটা বড় অংশ। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো বাবা মা তাদের বাচ্চাদের অনেক দিন পর্যন্ত এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন সচেতনভাবে। আবার অনেক ক্ষেত্রে এর উল্টোটাও দেখা যায় যে বাবা মা অত কেয়ার করে না, বাচ্চারা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট এক্সপোজড হয়ে যায় অনেক ছোট বয়স থেকে। তাহলে সেক্ষেত্রে আপনার কি মনে হয়, মানে সোশ্যাল মিডিয়ার কতটা প্রভাব রয়েছে একটি বাচ্চার আত্মবিশ্বাস গড়ে তোলার ক্ষেত্রে? সোশ্যাল মিডিয়া বা মিডিয়া যেটা আপনি বললেনই, এটা কিন্তু এখন আমাদের রিয়ালিটির পার্ট। মানে এটাকে আমরা কোনোভাবেই কিন্তু বাদ দিতে পারবো না। এবং এর প্রচুর ভালো দিক আছে, সেটাও মানতে হবে। অ্যাবসলুটলি। তো সেইখান থেকে আমাদের যেটা প্রথম দেখতে হবে সেটা হচ্ছে যে আমার বাচ্চা কি রিজনেবল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছে যে আমি তাকে কি দেখাবো। এটা আমি মানে এই প্রোগ্রামে আমি অনেক জায়গায় কথাটা বলেছি যে অ্যাজ আ মানে হিউম্যান বিং, অ্যাজ আ অ্যাডাল্ট হোক বা আপনার বাচ্চার জন্য হোক, আপনি কিউরেট করে দিন যে ওর কাছে কি ইনফরমেশন আসবে। এবং ছোট বাচ্চা হলে তো সেটা আপনি এমনিই করতে পারেন, বিকজ ওই অ্যাপটাই আপনাকে হেল্প করে দেবে যে অ্যাজ আ প্যারেন্ট আপনি কি করে কিছু জিনিস বন্ধ করে দেবেন যাতে সেটা আপনার বাচ্চার এক্সপোজারে না আসুক। তো ফার্স্ট যেটা খুব দরকার সেটা হচ্ছে যে আমার বাচ্চাকে আমি কি এক্সপোজার দেবো সেইটাকে আমি কন্ট্রোল করতে পারি, প্যারেন্ট কন্ট্রোল লাগিয়ে। 2 নম্বর হচ্ছে আমি কিউরেট করে দিতে পারি যে কোন জিনিসটা আমার বাচ্চা বেশি দেখবে। তার জন্য যেটা করতে লাগবে, ইভেন আমরা একটুখানি বিজি এখনকার দিনে, বাট একটু মানে বাবা হোক কি মা হোক, একটু সেটা সজাগ থাকা এবং একটু দেখা যে বাচ্চা ঠিক কি দেখছে। এবং আরেকটা যেটা আমি আমার প্র্যাকটিসেও বলে থাকি, বিকজ এখন স্ক্রিন অ্যাবিউজটা এত বেশি বেড়ে গেছে, অ্যাডিকশনটা এত বেশি বেড়ে গেছে যে অ্যাডিকশনটা একটা টাইম লিমিট করে দেওয়া, স্ক্রিনটা একটা টাইম লিমিট করে দেওয়া, আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি ছোট বাচ্চা হয় তাহলে তার যেন স্ক্রিন দেখার যে জায়গাটা সেটা এমন জায়গা হোক যেটা কমন এরিয়া অফ দ্য হাউস, মানে সেটা ডাইনিং হল হতে পারে বা সিটিং রুম হতে। আমরা নিজেরা অ্যাজ আ প্যারেন্ট যদি এই বেসিক রেগুলেশন বা রুলসগুলো নিজেরা ফলো করতে পারি তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। কেন কি বাচ্চা দেখছে যে আমার বাবা মা যা কথা দেয় বা যা বলে সেটা নিজেরা রাখে। তো হেন্স আপনার ছেলে বা মেয়ে 2 বার জিদ করবে, 3 বারে ও বুঝতে পারবে যে এটা তো রুল নয়, তো এটা হবে না, ভেবে লাভ নেই, বলে লাভ নেই। তো দ্যাট উইল স্টপ। সেটাও আমাদের একটা প্রসেস অফ থেরাপিতে করানো হয় যদি কারোর অ্যাডিকশন হয়ে যায় সেক্ষেত্রে। কিন্তু না হলে একটু সচেতন থাকলে, আর তার মধ্যেও যদি, এবং যেটা আমরা বলি যে গভর্নেন্স, প্যারেন্টাল গভর্নেন্স বা রেসপন্সিবিলিটিটা একটা কিন্তু শেয়ার্ড জিনিস। মানে সবটাই মাকে বলে দিলাম যে তুমি দেখছো না, তুমি করছো না, তাহলে হেল্প হবে না কোনোভাবে। বাবা মাকে সমান দায়িত্ব নিতে হবে। কিন্তু একটা কথা বলুন, যে এই যে থেরাপিতে নিয়ে যাওয়া, বাবা মা কখন বুঝবেন যে তার বাচ্চার আত্মবিশ্বাসটা ঠিকমতো গড়ে উঠছে না, ডেভেলপ হচ্ছে না? ঠিক কোন সময় তাহলে থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, এটা তারা কি করে বুঝবেন? যদি দেখা যায় যে কোনো বাচ্চা কনফিডেন্স দেখাচ্ছে না, কি করে বুঝবো? ভাবুন সে জানে একটা পড়া, কিন্তু সে করতে পারছে না, বা করার পরে সে বারবার করে মায়ের সাপোর্ট চাইছে, দেখো না ঠিক হয়েছে কিনা, বা প্রত্যেকটা স্টেপে, ভাবুন একটা অঙ্ক করছে, তার তো স্টেপ থাকে, একটা করে স্টেপ করে হয়তো মায়ের দিকে তাকাচ্ছে যে ঠিক হয়েছে তো, মানে মায়ের চোখের দিকে তাকিয়ে সে কিউটা নেওয়ার চেষ্টা করছে যে আমি নেক্সট স্টেপে যাবো কিনা। সে হয়তো তার আগে অঙ্কটা অনেকবার করেছে বা পড়াটা অনেকবার করেছে, বা পরীক্ষার আগে হয়তো সে প্রচণ্ডভাবে ঘাবড়ে যাচ্ছে, প্রচণ্ড ভয় পাচ্ছে যে আমার রেজাল্ট খারাপ হলে কি হবে, বা যদি সে ভুল করে আসে সেটাতে তার যদি খারাপ লাগে, তার যদি মনে হয় আমাকে আবার খাটতে হবে, করতে হবে, খুব ভালো,
এটা তো ভালো জিনিস, কিন্তু সে একদম ভীষণ মন খারাপ করে বসে গেল, ওইটা থেকে সে বেরোতেই পারছে না, সে 2 মার্কস খারাপ করে এসছে বলে, বা ভীষণভাবে ইম্প্যাক্টেড হয়ে যাচ্ছে ক্রিটিসিজমে, কেউ করলে সে প্রচণ্ড কাঁদতে শুরু করছে, সে তার ইমোশনসগুলোকে কন্ট্রোল করতে পারছে না, বা তার প্রচুর পৃথিবী থেকে কমপ্লেন। ওকে, যদি যদি দেখা যায় যে কোনো বাচ্চা ভীষণ কমপ্লেন করছে, ও খারাপ, ও খারাপ, আমার প্রচুর এক্সকিউজ দিচ্ছে, প্রচুর কমপ্লেন্স করছে, ও আমার সঙ্গে এটা করেছে, ও আমার হয়তো কথাটা ঠিকই বলছে ও, কিন্তু তার মানে হচ্ছে কোথাও গিয়ে মানুষ তো মিক্সড ব্যাগই পাবে, আমরা তো কেউই একদম পারফেক্ট নই। তো পারফেক্ট ওয়ার্ল্ডে ও জন্মায়নি এবং পারফেক্ট লোক বা মানুষও পাবে না, কিন্তু আমাদের কি হয়, আমাদের ম্যানেজ করে বা অ্যাডজাস্ট করে চলে নিয়ে যেতে হয়। এবং যদি দেখা যায় যে বাচ্চা এই অ্যাডজাস্টমেন্টটা করতে পারছে না, অনেক জায়গায়, এক জায়গায় দু জায়গায়, একজন দুজন নয়, অনেক জায়গায় বাচ্চার অ্যাডজাস্ট করতে, অ্যাডাপ্ট করতে অসুবিধে হচ্ছে, বাবা মাকে মনের কথা বলতে পারছে না বা বাবা মাও বুঝতে পারছে না, এবং তার কাজের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে সে একটা ভীত, সে কোথাও গিয়ে সোশ্যালাইজ করতে পারছে না, কনস্ট্যান্টলি তার সোশ্যাল অ্যাংজাইটি হচ্ছে, তার মিশতে অসুবিধে হচ্ছে, তার মনে হচ্ছে লোকে তাকে জাজ করছে বা করবে, সেই ক্ষেত্রে কিন্তু ফেলে রাখার মানে হয় না। আর এই যে আপনি বললেন থেরাপির কথা, বাবা মা কখন থেরাপিস্টের কাছে নিয়ে যাবেন, কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে, কারণ আমরা জানি যে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া বাচ্চাকে বা সাইকায়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া, এই বিষয়গুলোতে একটা ট্যাবু কাজ করে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ইদানিং সেই প্রভাবটা কি কিছুটা হলেও কমেছে? অ্যাওয়ারনেস কি মানুষের মধ্যে আসছে? আগের থেকে কমেছে, একদমই আগের থেকে কমেছে। এখনো অনেক বাচ্চা স্ট্রাগল যদিও করছে, আগের থেকে কমেছে, এবং অ্যাডোলেসেন্স যারা আছে তারা একটু বেশি এক্সপ্রেসিভ হয়েছে। এখন তারা তাদের বাবা মাকে বলে যে আমার লাগবে, হেল্প চাই, আমাকে নিয়ে যাও। আমার রিসেন্টলি একটা 10 বছরের বাচ্চা এসছে, তার মাকে সে বলেছে যে আমার কাউর সঙ্গে কথা বলা দরকার, এবং সেই বাচ্চাটি বেশ কিছুদিন বুলিং এবং ট্রমাটিক ওর ফ্যামিলি লাইফ আছে বাচ্চাটির। তো বাট একটা 10 বছরের বাচ্চা বলছে হ্যাঁ, এখনকার জেনারেশন হ্যাজ স্টার্টেড স্পিকিং আপ আ লট। তাহলে এই যে অ্যাওয়ারনেসটা বাড়ছে, এবং আমার মনে হয় যে আমাদের পডকাস্ট, আজকের এই পডকাস্ট যারা দেখছেন, তারাও নিশ্চয়ই এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবেন যে যদি তার বাচ্চাদের কোনো অসুবিধা হয় বা কি অসুবিধা হচ্ছে, কখন প্রয়োজন থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া। আমার মনে হয় অনেকটাই স্পষ্ট হলো বিষয়টা। তাহলে একটা শেষ প্রশ্ন আপনার কাছে যেটা আমার ছিল, সেটা হচ্ছে যে এটা তো একেবারেই সত্যি কথা যে বাবা মার কত বড় রোল থাকে বাচ্চাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য, আত্মবিশ্বাসী করে তোলার জন্য। তাহলে সেক্ষেত্রে গুড প্যারেন্টিং বলতে আপনি কি পরামর্শ দেবেন? বাবা মাকে ওভার ক্রিটিসিজম বন্ধ করতে হবে, ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিতে হবে যে সে কি এক্সপেক্ট করে, তাকে মোটিভেট করার জন্য নিজের প্রপার মডেলিং করতে হবে। নিজে একরকম করছি, বাচ্চাকে আর একরকম চাইছি, ওই মিসম্যাচ বাচ্চা বুঝতে পারবে না। বাচ্চাকে প্রপারলি অ্যাপ্রিসিয়েট করা, এবং ভুলভাল অ্যাপ্রিসিয়েশন নয়, কিছু একটা করেছে বলেই আপনি তাকে প্রপার অ্যাপ্রিসিয়েট করছেন, এবং সেটা লজিক্যাল অ্যাপ্রিসিয়েশন, খুব বাড়াবাড়ি লাফালাফি প্রচুর গিফট দিয়ে দেওয়া সেরকম নয়। যদি আপনি বাচ্চাকে সেইভাবে একটা ভীষণ নর্মালভাবে মানুষ করেন, তাহলে কিন্তু বাচ্চা সুন্দরই থাকে। আর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা বাচ্চাদের সঙ্গে, এবং প্যারেন্টাল অ্যাওয়ারনেস থাকা উচিত যে বাচ্চার যদি অসুবিধা হয় সে যেন কমিউনিকেট করতে পারে, ভেন্ট আউট করতে পারে বাবা মার কাছে, বিকজ বাবা মা অনেক সময় গার্ডেড থাকলে বাচ্চারা নিজেদের প্রবলেমগুলো ডিসকাস করতে পারে না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ আমাদের দেওয়ার জন্য। আর আমার মনে হয় যে আজকের যে আমাদের পডকাস্ট, আজকের যে আলোচনা, তা শুনে অনেক বাবা মাই উপকৃত হবেন এবং ঠিকভাবে বুঝতে পারবেন যে একটা বাচ্চার আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য তাদের ভূমিকাও কতটা জরুরি, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে কোন সময় থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, সেটাও আমার মনে হয় খুব ভালোভাবেই আমাদের সাইকোলজিস্ট তিনি আমাদেরকে বুঝিয়ে বললেন। তাহলে আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। যেতে যেতে এটা জানিয়ে রাখছি যে যদি কোনো প্রশ্ন থাকে আজকের পডকাস্ট নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানাতে পারবেন। ভালো থাকবেন।